অনেক দিন আগের কথা। নদী, শালবন আর পদ্ম পুকুরে ঘেরা এক রাজ্য ছিল, সুবর্ণপুর। সেই রাজ্যের রাজা সূর্যকেতু আর রানী মৃণালিনী ছিলেন খুবই দয়ালু। তাদের একমাত্র ছেলে রাজপুত্র অরিন্দ বুদ্ধিমান, শান্ত আর ন্যায়পরায়ণ ছিল। কিন্তু রাজা রানীর মনে একটাই চিন্তা, কে হবে সেই মেয়ে যে শুধু রাজপুত্রের স্ত্রী নয়, পুরো রাজ্যের মঙ্গলও বয়ে আনবে। এক সন্ধ্যায় রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রানী, শুধু সুন্দরী হলেই তো হবে না, আমাদের এমন একটা বৌমা চাই যার মন সোনা। আমি জানি, কিন্তু এমন মেয়ে কোথায় পাবেন মহারাজ? মা, বাবা আমার জন্য এত ভাবেন না। যার ভাগ্যে আছে সে একদিন ঠিকই আসবে। বাবা, রাজ্য চালাতে শুধু ভাগ্য নয়, সঠিক মানুষও লাগে। মহারাজ, আপনার মনে আছে তো, বনপাড়ায় আশ্রমের গুরুমা আছেন। যতবার বিপদে পড়েছি তিনিই পথ দেখিয়েছেন। ঠিক বলেছ, কাল ভোরেই আমি তার কাছে যাব। পরের দিন আশ্রমে গিয়ে রাজা রানী গুরুমার সামনে হাত জোড় করে বসলেন। রাজা সূর্যকেতু, তোমাদের বৌমা দূরে নয়, খুব কাছেই আছে। আচ্ছা, তাহলে তাকে চিনব কি করে গুরুমা? গুরুমা তখন ভেতর থেকে একটি লাল পাড়ের নীল রেশমি শাড়ি আর জোড়া সোনালি চুড়ি এনে বললেন, এই শাড়ি আর চুড়ি নদীর ঘাটে রেখে যাও। যে কন্যা প্রথম এগুলো পরে আর যার গায়ে এগুলো শান্ত আলো ছড়াবে, সেই হবে তোমাদের ঘরের লক্ষ্মী। কিন্তু মনে রেখো, লোভী হাতে এই জাদুর আগুন হয়ে উঠবে। আচ্ছা, আমরা তাই করব। সেদিনই রাজা বিশ্বস্ত সৈনিককে নিয়ে রাজ্যের পাশে কদমতলা ঘাটে শাড়ি চুড়ি রেখে পাহারায় বসালেন। রূপা, উঠেছিস? উঠে যদি থাকিস তবে হাঁড়ি মাছ, উঠান ঝাড়ু দে, গরুকে খড় দে। আসছি মা, সব করছি। আর শোন, আমার চুল বেঁধে দিবি, আমার নীল ওড়নাটাও ছেড়ে আনবি। রূপা তখন মৃদু হাসলো। দিচ্ছি দিদি। নরম হাতে শাড়িটা তুলে গায়ে জড়াতে আশ্চর্য ঘটনা ঘটল। শাড়ির পাড়ে মৃদু সোনালি আলো ঝিলমিল করে উঠল। চুড়ি পরতেই যেন নদীর হাওয়া আরো মিষ্টি হয়ে গেল। লুকিয়ে থাকা সৈনিকরা বিস্ময়ে বলল, আরে আরে, দুকু দুকু, এ তো সেই কন্যা, এ তো সত্যি দেবীর মতো লাগছে। কিন্তু রূপা কিছুই টের পেল না। সে নিজেকে দেখে আস্তে আস্তে বলল, আমি আমি কি সত্যি এমন দেখতে? ঠিক তখনই ঘাটের জলে নিজের প্রতিবিম্ব দেখে তার চোখ ভিজে উঠল। মা যদি আজ বেঁচে থাকতেন। কিছুক্ষণ পর সে শাড়ি খুলে নিতে যাচ্ছিল, এমন সময় মনে পড়ল, না, বাড়ি পৌঁছে শুকনো কাপড় পরে এটা ফিরিয়ে দেব। শাড়ি চুড়ি পরে বাড়ি ফিরতেই ঝুমার চোখ বড় বড় হয়ে গেল। মা, ও মা, দেখো তো ওই মেয়েটা কোথা থেকে এত সুন্দর শাড়ি জুটিয়েছে। হেমাগিনী দৌড়ে এসে বলল, এই শাড়ি কোথায় পেলি তুই? রূপা তখন ভয় পেয়ে বলল, নদীর ঘাটে ছিল মা, আমার কাপড় ভিজে গিয়েছিল, তাই তাই তুই পরে চলে এলি? তোর তো দেখছি খুব সাহস হয়েছে। আমি ফেরত দিতাম সত্যি মা। আচ্ছা, তুই ফেরত দিতিস না? এটা এখন আমার গায়ে বেশি মানাবে, তাই এটা দিয়ে দে বলছি। দিদি, নিও না, জানি না কেন, কিন্তু এটা পরার সময় আমার মনে হচ্ছিল যেন এটা আমার জন্যই রাখা। ও মা, কুঁড়ে ঘরের মেয়ে রাজবাড়ির স্বপ্ন দেখে নাকি? চুপ, একদম চুপ। খুলে দে শাড়ি, চুড়িগুলো আমার চাই এখনই। মা, অন্তত আজ রাতে আমার কাছে থাকুক। একদম না, খুলে দে বলছি। রূপা চুপচাপ শাড়ি চুড়ি খুলে দিল। ঝুমা ততক্ষণ পরে আয়নার সামনে শাড়ি ও চুড়ি পরে ঘুরতে লাগলো। দেখেছো মা, আমাকে একেবারে রাজকন্যা লাগছে। হেমাগিনী গর্বে তখন বলল, অবশ্যই, ভাগ্য তোদের দিকে হাসে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়া শব্দ হলো। কে? হেমাগিনী জিজ্ঞাসা করলো। বাইরে থেকে উত্তর এলো, রাজপ্রাসাদ থেকে এসেছে। হেমাগিনী মুখের রং বদলে গেল। দরজা খুলতেই দেখা গেল
রাজা সূর্যকেতু, রানী মৃণালিনীর সঙ্গে সৈন্য আর উপহার ভর্তি থালা। রানী মৃদু হেসে বললেন, আপনারা ভয় পাবেন না, আমরা শুভ সংবাদ নিয়ে এসেছি। রাজা মশাই বললেন, আজ নদীর ঘাটে যে কন্যা জাদু শাড়ি আর চুড়ি পরেছিল তাকেই আমরা আমাদের বাড়ির পুত্রের জন্য পছন্দ করেছি। হেমাগিনী এক মুহূর্ত থামলো, তারপর ঝুমার কাঁধে হাত রেখে বলল, এই যে আমার মেয়ে ঝুমা, সেও তো শাড়ি পরেই আছে। সৈন্য তখন মাথা নিচু করে বলল, মহারাজ, আমরা যে মেয়েটাকে দেখেছি সে অন্যজন। হেমাগিনী তাড়াতাড়ি কথার মাঝখানে ঢুকে বলল, ওই গরিব ঘরের মেয়ে লজ্জা পেয়েছিল, তাই বড় মেয়েকেই সামনে এনেছে। ঝুমা এসে পড়ল আর মিষ্টি গলায় বলল, জি, আমি সেই মেয়ে। রানী তখন একটু কৌতূহল নিয়ে বললেন, তবে শুভ দিনের রাজপ্রাসাদে এসো, সেই শাড়ি চুড়ি পরেই এসো, সবকিছু তখনই সম্পূর্ণ হবে। রাজা তখন উপহার রেখে বললেন, আগামী পূর্ণিমার রাজপথ আসবে। ওরা চলে যেতেই হেমাগিনীর দরজা বন্ধ করে হাঁপ ছাড়ল। ঝুমা উল্লাসে হয়ে বলল, মা, আমি রাজবাড়ির বউ হব। রূপা তখন মৃদু গলায় বলল, কিন্তু মা, এটা তো। হেমাগিনী চিৎকার করে উঠল, চুপ, তোর মুখ থেকে একটা কথা শুনবো না। যদি কাউকে কিচ্ছু বলিস, আজই তোকে ঘর থেকে বের করে দেব। রূপা তখন ঠোঁট কামড়ে চুপ করে গেল। পরের দিন সকালে ঝুমাকে হলুদ মাখানো হলো, চুলে ফুল গোজা হলো। সে খুব আনন্দে বলল, ও মা, তাড়াতাড়ি শাড়িটা দাও। হেমাগিনী শাড়ি এনে দিল। সাবধানে পরিস, আজ থেকে তুই রাজরানী। ঝুমা শাড়ি গায়ে জড়াতেই আচমকা তার মুখ বিকৃত হয়ে গেল। মা, আমার গা জ্বলছে, মা খুলে দাও। হেমাগিনী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি হলো, একটু সহ্য কর। ঝুমা তখন চিৎকার করে উঠল, না, আগুন লাগছে, এই চুড়িগুলো খুলে দাও মা। শাড়ির পার লাল আগুনের রেখার মতো জ্বলে উঠল, চুড়িগুলো গরম হয়ে উঠল। হেমাগিনী কেঁদে ফেলল, হে ভগবান, আমাকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। ঠিক তখনই জানালার বাইরে থেকে এক গভীর কণ্ঠ ভেসে এলো, আচ্ছা, তাই নাকি? লোভের হাতে জাদু আগুন হয়, সত্যকে মানো, মিথ্যাকে ছাড়ো। হেমাগিনী হাঁটু গেড়ে বসে পড়ল। গুরুমা, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। কণ্ঠটা আবারও শোনা গেল, যে কন্যা ঘাটের শাড়ি চুড়ি প্রথমে পরে আলো ছড়িয়েছিল তাকে সম্মান দাও, তবেই তোমার মেয়ে রক্ষা পাবে। হেমাগিনী কাঁদতে কাঁদতে দৌড়ে গেল রান্নাঘরের পেছনে ছোট্ট ঘরে, যেখানে রূপাকে আটকে রাখা হয়েছিল। রূপা, মা, দরজা খোল, আমাকে ক্ষমা কর মা। রূপা দরজা খুলে অবাক হয়ে বলল, কি হয়েছে মা? হেমাগিনী হাত জোর করে বলল, বেটা, আমি অন্যায় করেছি, তোর প্রাপ্য কেড়ে নিতে গিয়েছিলাম, তুই না গেলে ঝুমা বাঁচবে না। রূপা তখন বিচলিত গলায় বলল, দিদির কি হয়েছে? জাদু শাড়ি ওকে জ্বালিয়ে দিচ্ছে, কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল মেয়েটা, তুই বাঁচা মা, তুই বাঁচা। রূপা এক মুহূর্ত দেরি করল না, দিদির কাছে আমায় নিয়ে চলুন। সে গিয়ে ঝুমার হাত ধরল, দিদি, তুমি ভয় পেও না। ঝুমা তখন কাঁদতে কাঁদতে বলল, রূপা, আমাকে বাঁচা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। এইসব পরে হবে, আগে শাড়িটা খুলে দেই। রূপা তখন নিজের হাতে শাড়ি চুড়ি খুলে পরতে লাগলো। তখনই আগুনের উত্তাপ মিলিয়ে গেল। ঝুমা হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। হেমাগিনী রূপার পা জড়িয়ে বলল, মারে, তোকে মেয়ের মতো ভালোবাসিনি, শাস্তি পেয়েছি, আমাকে ক্ষমা কর মা। রূপা তখন নরম গলায় বলল, আমি কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আজ যদি সত্যিই বদলে যান তবে আমার ক্ষমা সার্থক হবে। বাইরে তখন রাজপথ এসে দাঁড়িয়েছে। সৈন্য ডাকলো, রাজপ্রাসাদ থেকে এসেছি, কন্যা প্রস্তুত তো? হেমাগিনী চোখ মুছে বলল, আজ যাবে রূপা, যাকে যাওয়ার কথা ছিল। ঝুমা তখন রূপার হাত ধরে বলল,
তুই যাবি বোন, আজ থেকে তোকে আর কেউ থামাবে না। রূপা তখন শান্ত গলায় বলল, দিদি তুমি ভালো হয়ে যেও, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সোনাপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে শিউলি গাছের ছায়ায় ঢাকা একটা ছোট্ট বাড়িতে থাকতো মনোয়ারা আর তার মেয়ে কাজল। একদিন পুকুর ঘাটে জল তুলতে গিয়ে কাজল শুনলো দুজন গিন্নির কথা। আরে আরে দেখো দেখো, ওই যে কালো মেয়ে, মনোয়ারার মেয়ে না? কালো হলে কি হবে, মনটা নাকি ভালো। আরে আরে, মন দিয়ে কি আর বিয়ে হয় নাকি? কাজল তাদের কথা শুনে কলসিটা শক্ত করে ধরল, বাড়ি ফিরে চুপচাপ বসে রইল। তখন তার মা বলল, কিরে মা, এমন চুপ কেন তুই? কিছু না মা। আমার চোখ এড়াতে পারবি তুই? বল আমায়, কি হয়েছে? মা, আমি কি দেখতে খুব খারাপ? শোন রে মা, তোরে যারা দেখে না তাদের চোখ খারাপ। তুই আমার শিউলি ফোঁটা ভোর। কয়েক মাস পরের কথা, এক বিকালে মনোরা মন্দির থেকে ফেরার পথে রাস্তার ধারে কান্নার শব্দ শুনতে পেল। তখন সে গিয়ে দেখল 7-8 বছরের এক মেয়ে কাঁদছে, গায়ে ময়লা, চোখ ভরা জল। মনোরা তখন জিজ্ঞাসা করলেন, মা তুই কে? মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নেই, মেলা থেকে হারিয়ে গেছি, অনেক খুঁজেছি, কেউ দেখা দেয়নি। আচ্ছা, এই নাও, আগে খাও। আর তুমি কি আমাকে ভয় পাচ্ছ? কেন পাবো, তুমি তো মানুষ, ভূত না। মনোরমা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, চল, আজ থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল। আপনি সত্যি বলছেন? কাজল তখন হাত বাড়িয়ে বলল, চলো, আমি তোমার দিদি হব। সেই দিন থেকে মেয়েটির নাম হলো পায়েল। দিন কেটে যেতে লাগলো, দুই বোন একসাথে বড় হতে লাগলো। কাজল শান্ত, নরম, লাজুক। পায়েল চঞ্চল, ঝলমলে, অন্যায়ের সামনে আগুন। কাজল গায়ের রঙে শ্যামলা, খাটো গড়নে, আর পায়েল যেন দুধে আলতা, লম্বা, টানা চোখ। গ্রামের লোকেরা তুলনা করতে ছাড়তো না। একদিন হাটে যাওয়ার পথে কয়েকটা ছেলে হেসে বলল, আরে আরে দেখ দেখ, চাঁদের পাশে যেন মেঘ। তাদের এইসব কথা শুনে কাজল মুখ নামিয়ে হাঁটছিল। হঠাৎ পায়েল ঘুরে দাঁড়ালো। কি বললি? ছেলেরা হেসে বলল। সত্যি কথাই তো বললাম। পায়েল তখন চোখ রাঙিয়ে বলল, আচ্ছা সত্যি কথা, তাহলে শোন, মানুষের রং দেখে যার বিচার করা হয় তার মনটা সবচেয়ে কালো। আর একবার আমার দিদিকে নিয়ে যদি কিছু বলবি, জুতো পেটা করব। ছেলেরা তখন থতমতো খেয়ে সরে পড়ল। কাজল ফিসফিস করে বলল, এভাবে ঝগড়া করতে নেই। পায়েল তখন ঠোঁট ফুলিয়ে বলল, ঝগড়া নয় দিদি, এগুলোকে শিক্ষা বলে। কাজল তখন মৃদু হেসে বলল, তুই না একদম ঝড়। পায়েল তখন উত্তর দিল, আর তুই বৃষ্টি, তাই আমরা দুই বোন মিলে বর্ষাকাল। এরই মধ্যে কাজল আর পায়েল দুজনে গ্রামের পাঠশালা পেরিয়ে জমিদার বাড়ির লাইব্রেরিতে পড়তে যাওয়া শুরু করলো। সেখানে প্রায়ই এক যুবক আসতো, নাম তার নিলয়। সে দূর থেকে কাজলের দিকে তাকিয়ে থাকতো। কাজলের বুক কেমন ধুকপুক করতো। একদিন পায়েল ফিসফিস করে বলল, দিদি দেখ, ওই ছেলেটা আবারও তাকিয়ে আছে। কাজল তখন লজ্জায় বলল, চুপ কর। চুপ করব কেন, আমি গিয়ে জিজ্ঞাসা করি। না রে, উল্টো কিছু মনে করে বসবে। বলুক, আমি আছি। সেই দিন ফেরার পথে নিলয় রাস্তার বাঁকে দাঁড়িয়ে বলল, শুনবেন? কাজল থেমে গেল। আমাকে বলছেন? নিলয় হেসে বলল, হ্যাঁ, মানে আমি। পায়েল তখন হাত গুটিয়ে দাঁড়ালো। সোজা কথা বলুন। নিলয় তখন একটু ইস্তত করে বলল, আসলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কাজলের গাল লাল হয়ে উঠল। আমার সঙ্গে? নিলয় তখন আঙ্গুল তুলে বলল, না না, তোমার মানে এই যে তোমার পাশের জন পায়েল।
মুহূর্তে কাজলের চোখের আলো লিভে গেল। পায়েল কপাল কুঁচকে বলল, আমার সঙ্গে কেন? নিলয় হাসল। তোমাকে দেখেই ভালো লেগেছে। আর উনি? সে কাজলের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো। ওনাকে আমি ওইভাবে ভাবিনি। কাজল তখন ধীরে বলল, তাহলে এতদিন? আসলে হয়তো বা ভুল বোঝাবুঝি হয়েছে। পায়েল রাগে ফেটে পড়ল। ভুল বোঝাবুঝি না, তোমার চরিত্রটাই ভুল। পথ ছাড়ো। সেই দিন বাড়ি ফিরে কাজল ঘরের কোণে বসে কাঁদছিল। পায়েল পাশে বসে বলল, দিদি, ওর জন্য কাঁদছো? ওর জন্য না, নিজের জন্য। কেন জানি মনে হয় আমি কাউকে পছন্দ করতে পারবো না, আর আমি কারোর পছন্দ হওয়ার মতো নই। পায়েল কাজলের দুই কাঁধ ধরে বলল, এ কথা আর কোনোদিনও বলবে না। তুমি শুধু পছন্দ হওয়ার মতো নও, তুমি ভালোবাসার মতো। কাজল হেসে ফেলতে চেয়েও পারল না। সবাই তো আর তা ভাবে না। পায়েল তখন ফিসফিস করে বলল, সবাইকে কি দরকার? একজনও যদি সত্যি দেখে ভাবে তাহলেই তো যথেষ্ট। কিন্তু কয়েকদিন পরে নতুন অপমান এলো। পাশের গ্রামের এক ধনী পরিবার কাজলকে দেখতে আসবে। মনোরমা ব্যস্ত হয়ে পড়ল। কাজল মা, তোর লাল শাড়িটা বের কর। মা, এগুলো না করলেই কি নয়? কেন রে মা? কাজল তখন চোখ নামিয়ে বলল, ওরা যদি আমায় দেখে হাসে? মনোরমা চুপ। পায়েল তখন এগিয়ে এসে বলল, হাসবে কেন? আমার দিদিকে দেখে যারা হাসে তাদের চোখ আমি তুলে নেব। মনোরমা থমকালেন। এই মেয়ের মুখ। পায়েল হেসে বলল, আচ্ছা ঠিক আছে, চোখ তুলব না, শুধু কথা শোনাবো। পাত্রপক্ষ এলো। কাজল কাপা হাতে জল দিতে গেল। একজন মহিলা ফিসফিস করে বলল, মেয়েটা তো খাটো, আর দেখো দেখো গায়ের রংটাও। কাজলের হাত কেঁপে গ্লাস পড়ে গেল। সবাই চমকে উঠল। তখনই তাদের নজর পড়ল পায়েলের ওপর। আচ্ছা, ওই মেয়েটাকে? ও আমার ছোট মেয়ে। মহিলা তখন সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা তাই নাকি? বড় মেয়ের বদলে ছোট মেয়েকে ভাবা যায় না? কাজলের মুখ সাদা হয়ে গেল। সে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দিদি, দরজা খোল। ভেতর থেকে তখন ভাঙা গলা এলো, আমাকে একা থাকতে দে। রাতে কাজল উঠানে বসে আকাশ দেখছিল। পায়েল এসে চুপচাপ পাশে বসলো। তুই তো সুন্দর, তোর দোষ কি? তবুও তোকে দেখলেই আমার নিজের কষ্টটা আরো বড় হয়ে ওঠে। পায়েল তখন ধীরে ধীরে বলল, তাহলে আমার সৌন্দর্য আগুনে পুড়ে যাক দিদি, আমি তবুও চাই তুই হাসিস। পাগলি। হ্যাঁ, তোর জন্য পাগল। পরের দিন ভোরে পায়েল বাড়ি থেকে বেরিয়ে গেল। মন খারাপ, চোখে জল। গ্রামের সীমানা পেরিয়ে শালবনের ধারে গিয়ে সে বসে রইল। এমন সময় দেখলো এক বুড়ি মাথায় কাঠের বোঝা নিয়ে হাঁটছে। হঠাৎ সে পা পিছলে পড়ে গেল। পায়েল দৌড়ে গেল। ওঠেন, আপনার লেগেছে কোথাও? বুড়ি তখন ফুপিয়ে ফুপিয়ে বলল, হায় রে আমার কোমর, কেউ কি আজকাল থামে নাকি? আমি আছি, আপনার বোঝাটা আমি নিয়ে যাই। বুড়ি তখন কটমট করে তাকালেন। কেন রে? তার বদলে কি চাইবি? পায়েল অবাক। কিছুই চাই না। মিথ্যা কথা বলিস না। সত্যি, যদি কিছু একটা চাই আপনি দিতে পারবেন? বল তো। আমার দিদির মুখে যেন আর কান্না না থাকে। বুড়ির চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। আচ্ছা, দিদির জন্য চাইছিস, নিজের জন্য কিছু না? আমার তো সবই আছে, দিদি হাসলে আমি খুশি। বুড়ি তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। তারপর তার কুঁজো পিঠ সোজা হয়ে গেল। চোখ জ্বলে উঠল নীল আগুনে। পায়েল তখন বিস্ময়ে পিছিয়ে গেল। তখন বুড়ি বলল, ভয় পাস না, আমি বনমালা, মানুষের মন যাচাই করি। তোর মতো হৃদয় আমি বহুদিন দেখিনি। তিনি আঁচলের ভেতর থেকে একটা ছোট রূপার কৌটা আর লাল পায়েলের জোড়া বের করলেন। এটা হলো জাদুর আলতা, আর এটা লাল পায়েল। কিন্তু মনে রাখিস, এগুলো মুখ বদলায় না, ভাগ্য বদলানোর সাহস রাখে। যার মনে নিজের প্রতি ঘৃণা আছে তার কাছে জাদু টিকবে না। যার মনে ভালোবাসা আছে তার দীপ্তি সবাই দেখবে। পায়েল তখন কাপা গলায় বলল, এগুলো কি আমার দিদির কষ্ট সারাবে?
কষ্ট পুরোপুরি সারে না, কিন্তু মানুষকে নিজের চোখে নিজের মূল্য দেখতে শেখায়। যা, সময় কম। শব্দতলা লাল পায়েলের দিকে তাকিয়ে বলল, জাদু থাক বা না থাক, আমরা কেউ কাউকে ছোট হতে দেব না, কথা দাও। কাজল তখন হাত বাড়িয়ে বলল, কথা দিলাম। মনোরমাও তাদের হাতের ওপর হাত রাখলো, আর আমিও।